হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। আজকে আমরা সবাই নতুন করে একটা ক্লাস শুরু করছি আর্ট অফ উইনিংয়ের পক্ষ থেকে। এটা আমাদের জিকে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, স্পেশালি এটা থাকবে জেনারেল স্টাডিজ বলতে গেলে। তো এখানে আমরা রেগুলারলি আমরা বা উইকডেসে আমরা কিছু ক্লাস অ্যারেঞ্জ করেছি অনলি ফর দোজ স্টুডেন্টস। দিস ইজ এ, প্রথমে বলে দিই আমি এই কথাটা, দিস ইজ এ কমপ্লিটলি ফ্রি টু এয়ার চ্যানেল এবং দিস ইজ এ টোটালি কমপ্লিটলি ফ্রি টু এয়ার ক্লাস। ঠিক আছে? তো এটা বেসিক্যালি করা হচ্ছে দোজ ক্যান্ডিডেটস, দোজ হু আর নট in this particular region but they want to get some knowledge and to get selected in various government job. সো ওদেরকে হেল্প করার জন্য আমাদের তো আর্ট অফ উইনিংয়ের পক্ষ থেকে এইটা একটা ছোট্ট একটা প্রয়াস বলতে পারো, যে আমরা লাইভ ক্লাসেস শুরু করেছি এবং এটা কমপ্লিটলি, আমি আপনার বলছি, এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা দিতে লাগবে না। ইউ ক্যান সে ইটস এ কাইন্ড অফ সোশ্যাল সার্ভিস যেটা আমরা করে আসছি এবং ফিউচারে করব, যাতে করে যারা একটা গভর্নমেন্ট জবের জন্য অনেক স্বপ্ন দেখে, একটা গভর্নমেন্ট জব নিয়ে যাতে ওরা যাতে একটা ভালো একটা বেটার পজিশন যেতে পারে, এবং ওদেরকে গাইড করার জন্য এবং হেল্প করার জন্য আমাদের এই ছোট একটা প্রয়াস আর্ট অফ উইংয়ের পক্ষ থেকে। তো তো আজকে আমাদের যেটা আলোচনা করব সেটা হলো জেনারেল স্টাডিজ। এবং জেনারেল স্টাডিজ এটা একটা খুবই ইম্পর্টেন্ট সেকশন ইন এনি কম্পিটিটিভ এক্সাম। আমরা যেটা শুরু করব সেটা হলো বেসিক্যালি রিলেটেড টু অল দ্য কম্পিটিটিভ এক্সামস, নট অনলি ফর টিপিএসসি। এটা আমি যেগুলো ক্লাস করাবো সেগুলি বেসিক্যালি ইট উইল হেল্প ক্যান্ডিডেটস those who are appearing for TPSC court exams and other state level and other national level exams as well. So আমাদের পার্টিকুলার জিনিসগুলো যেগুলি আছে সেগুলো আমার কোয়েশ্চেনের মধ্যে সবগুলো থাকবে, রাইট ফ্রম দ্য অল দ্য স্পেস অফ এনি কম্পিটিটিভ এক্সাম। সবগুলো জায়গায় এই এক্সামগুলো, এই কোয়েশ্চেনগুলো কাজে লাগবে এবং আশা করি সবার ক্লাসগুলো খুবই ভালো লাগবে। তো আমরা যেহেতু আমাদের এই ফার্স্ট ক্লাসটা শুরু করছি, তো সবাই শুনতে পাচ্ছ কি না একটু জানালে ভালো হবে, যে সবাই কাছে অডিওবল কি না ভয়েসটা, এবং সবাই পাচ্ছ কি না, এটা যদি কেউ একটু কমেন্ট করে জানাও তাহলে আমি কাছে দিকে এগোবো। সবাই কি শুনতে পাচ্ছ লাইভে? কেউ একটু বলো কমেন্ট করে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, ওকে। চলো তাহলে আমরা শুরু করছি। আমাদের সামনে যেহেতু একটা এক্সাম আসছে, ত্রিপুরাতে এলডিসি এক্সাম, এবং এটার মধ্যে অনেক মানুষই মোটামুটি অ্যাপ্লাই করেছে বা অ্যাপ্লাই করছে। তো সবাই এটার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আমরা আমাদের থেকেও আমরা যতটুকু সম্ভব এই অনলাইন ক্লাসের থ্রুতে আমরা কোর্স বা যতটুকু সম্ভব আমরা এটাকে কভার করার চেষ্টা করব। তো আমাদের অন্যান্য ক্লাসও চলছে, ইংলিশ ক্লাস, ম্যাথ ক্লাস, অন্য ক্লাস চলছে। তার সাথে সাথে আজকে থেকে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসটা আমরা শুরু করছি। তো আবার বারবার বলে দিই, এটা টোটালি ফ্রি টু এয়ার ক্লাস, ফ্রি টু এয়ার চ্যানেল, কোনো টাকা পয়সা দিতে লাগবে না। তোমরা জাস্ট আমাদের ইউ জাস্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট হ্যাভ টু ডাউনলোড দ্য ইউটিউব, জাস্ট হ্যাভ টু ক্লিক দ্য আইকন অ্যান্ড সার্চ আর্ট অফ উইনিং অ্যান্ড দ্যাটস ইট। তোমরা লাইভে পেয়ে যাবে এবং আমাদের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। জাস্ট লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, এবং যাতে আরও তোমাদের কী কী লাগবে সেটাও আমাদের কমেন্ট করে আমাদের জানাবে, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিওস তোমার জন্য ফ্রিতে দিতে পারি। তো আমরা শুরু করছি আগে কিছু বেসিক জিনিস থেকে, যেহেতু আমরা ত্রিপুরার জন্য রেডি হচ্ছি বা ত্রিপুরা ক্লাস এটা মেনলি জন্য এলডিসির জন্য তৈরি করছি। তো আমাদের ত্রিপুরা সম্বন্ধে কিছু বেসিক ডিটেলস আমরা আগে একটু জেনে নিই, যেটা আমাদের জানা খুবই দরকার। ঠিক আছে? প্রথমে আমরা ত্রিপুরা সম্বন্ধে বেসিক কিছু জিনিস জেনে নেব, তারপর আমরা ইন্ডিয়া সম্বন্ধে কিছু কিছু জানবো, তারপর আমাদের কাছে কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করবো। ক্যামেরাটা যদি একটু এদিকটা করতে ভালো হতো, ক্যামেরাটা। ঠিক আছে, চলো। তো আমরা জানি আমাদের ত্রিপুরাতে ত্রিপুরা কবে স্টেট ফুড অ্যাটেন্ড করে আর সেটা জানতে লাগবে। 21
জানুয়ারি 1972। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা আগে প্লিজ কাইন্ডলি তোমরা একটা একটা শিট বা একটা রাফ পেন নিয়ে বসো। আমি এটা তোমাদেরকে আজকে আমার যে সেটটা করাবো সেটার মধ্যে 20টা কোয়েশ্চেন থাকবে। 20টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা দেখবে, আর এটা অপশন থাকবে, তোমরা দেখবে কে কয়টা কোয়েশ্চেন কারেক্টলি আনসার করতে পারছো, এবং লাস্টে তোমরা একটা কমেন্ট করে জানাবে কে কত নাম্বার পেয়েছো। ঠিক আছে? তো দেখো, জিনিসটা হলো কম্পিটিটিভ যুগ, আমাদের কম্পিটিশন করতে লাগবে এবং কম্পিটিটিভলি থাকতে লাগবে। সো অলওয়েজ ট্রাই টু বি এ কম্পিটিটিভ। তো আমরা আমাদের যেটা বললাম, প্রথমে আমরা ত্রিপুরা সম্পর্কে যে জিনিস জানবো, তারপরে আমরা ইন্ডিয়া সম্বন্ধে জানবো, এবং তারপরে আমরা আমাদের কোশ্চেন সেটে আমরা চলে যাব। তো এখন যেহেতু আমরা ত্রিপুরা সম্বন্ধে জানবো, তো আমরা যেটা বলছি যে আমাদের ত্রিপুরা কবে স্টেট অ্যাটেন্ড করে, আমি এখানে লিখবো, তোমরাও কাগজে কলমে লিখে নিও। তোমরা দেখবে দিনের শেষে তোমরা মোর দেন 50 to 60 কোয়েশ্চেন আজকে পেয়ে যাবে। কোয়েশ্চেন থাকবে 20টা, কিন্তু তার সাথে যে অ্যাসোসিয়েট যে কোয়েশ্চেনগুলো থাকবে, এটা বলতে স্ট্যাটিক। তো আমি একটা কোয়েশ্চেনতে অনেক ইনফরমেশন দিয়ে দেবো, যাতে করে তোমরা এই এক্সাম না, পরের এক্সামগুলোতে যাতে এগুলো ইকুয়ালি তোমাদের কাজে লাগে। তো চলো, তো ত্রিপুরা কবে স্টেট অ্যাটেন্ড করে? ত্রিপুরা স্টেট অ্যাটেন্ড করে 21 জানুয়ারি 1972। সাউন্ড কম আসতে বলছে একদম। হ্যাঁ, তো এখন আচ্ছা, এখন আমাদের গভর্নর কি সেটা জানতে লাগবে। প্রেজেন্ট গভর্নর, প্রেজেন্ট গভর্নর কে আমাদের? রমেশ বাইশ, RAMESH, রমেশ বাইশ। ঠিক আছে? তো আমাদের এখন কি আসছে, আমাদের এখন বর্তমান সিএম কে? বিপ্লব কুমার দেব। তারপর আমাদের দেখুন, আমাদের রাজ্যে টোটাল কটা সিট আছে বিধানসভাতে? 60। টোটাল আমাদের 60 সিটস আছে। আচ্ছা, এরিয়া যেটা আমাদের একটা জানতে লাগবে, এরিয়া কত ত্রিপুরার এরিয়া? কেউ জানো ত্রিপুরার এরিয়া কত? 10,491.69। তোমরা অনেকখানে পাবে 10,492, যেহেতু এটা ডেসিমাল 5-এর পরে চলে গেছে, অনেকখানে 492 থাকবে। 492 থাকলে 492 দেবে, আর নাহলে এক্স্যাক্টলি হলে 10,491.69 স্কোয়ার কিলোমিটার হলো ত্রিপুরার এরিয়া। ঠিক আছে? আচ্ছা, আমাদের ডেপুটি সিএম কে? ডেপুটি সিএম শ্রী জিষ্ণু দেব বর্মা। ডেপুটি সিএম আমাদের শ্রী জিষ্ণু দেব বর্মা। আচ্ছা, ডেনসিটি অফ ত্রিপুরা কত আছে আমাদের? 350 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, চলো। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা কি জানি ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কত? সাউন্ড
নাকি ডিস্টার্ব আছে, কেউ কমেন্ট করছে। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আচ্ছা, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি আছে? আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে দুটো। কি আছে? রাইট, অভিষেক চক্রবর্তী, বিশাখা বিশ্বাস, ঠিক বলেছ, বেঙ্গলি অ্যান্ড ককবরক। ঠিক আছে, তো আমাদের টোটাল ট্রাইবেল জাতি কতজন আছে ট্রাইবেল ত্রিপুরাতে? আমরা জানি 19। ত্রিপুরাতে টোটাল 19টা ট্রাইবেল সম্প্রদায় আছে। আচ্ছা, আমাদের ত্রিপুরা টোটাল 19টা ট্রাইবেল কমিউনিটি আছে। নেক্সট, আচ্ছা নেক্সট এবার আমরা কিছু জেনে নিই আমাদের স্টেট কিছু জিনিস, যেমন স্টেট আমাদের ট্রি কি আছে, ত্রিপুরা স্টেট ট্রি। সাউন্ড ক্লিয়ার না অনেকে বলছে। মাইকটা কি সমস্যা নাকি? এবার সাউন্ড ঠিক আসছে? সবাই একটু জানাবে, একটু কমেন্ট করে। আমার একটু কমেন্ট করে সবাই জানাও সাউন্ড সবাই ক্লিয়ার আসছে কিনা। সবাই কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও সাউন্ড সবাই ক্লিয়ার আসছে কিনা। ঠিক আছে, চলো আমাদের স্টেটটি হলো আগর। ঠিক আছে, এবার লেখো আমাদের স্টেট বার্ড কি আছে। স্টেট বার্ড কি আছে কেউ জানি? স্টেট বার্ড হলো আমাদের গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। ঠিক আছে, এখানে একটু জায়গাটা একটু কম আছে বলে একটু এদিকে চলে যাচ্ছে, তোমরা একটু লিখে নেবে। আমি তো মুখে মুখে বলছি। ঠিক আছে, গ্রিন ইম্পেরিয়াল পিজন হলো আমাদের স্টেট ট্রি। ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি অনেক হেল্প করলে। ঠিক আছে, নেক্সট আমাদের ফ্লাওয়ার কি? স্টেট ফ্লাওয়ার। স্টেট ফ্লাওয়ার কেউ জানো? স্টেট ফ্লাওয়ার হলো নাগেশ্বর। নাগেশ্বর ফুল হলো স্টেট ফ্লাওয়ার। এবং স্টেট ফ্রুট এখন যেটা নতুন অ্যাড হয়েছে আমাদের স্টেট ফ্রুট, এটা আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 2018-তে আমাদের ত্রিপুরা ভিজিট করেছিল এবং তখন আমাদের স্টেট ফ্রুট এটা হয়েছিল। স্টেট ফ্রুট কি আছে? কুইন পাইনঅ্যাপল। মনে রাখবে, কেউ যদি শুধু পাইনঅ্যাপল লেখো তাহলে কিন্তু হবে না। পাইনঅ্যাপল শুধু না, কুইনটা হলো এটা প্রজাতি। অলওয়েজ কুইন পাইনঅ্যাপল লিখতে লাগবে। কুইন পাইনঅ্যাপল যদি তুমি না লেখো তোমার কিন্তু এটা রং হয়ে যাবে। ঠিক আছে, চলো চলো এবার আমরা নেক্সট কিছু ইম্পর্টেন্ট মিনিস্ট্রির কথা বলি, কে কোন মিনিস্ট্রি হেল্প করছে। যেমন হু ইজ দ্য হোম মিনিস্টার অফ ত্রিপুরা?
হোম মিনিস্টার কে আছে? হোম মিনিস্টার কে আছে? সিএম বিপ্লব কুমার দেব। ঠিক আছে, সেইভাবে হেলথ মিনিস্টার সেম সিএম। ঠিক আছে, চলো নেক্সট যাই আমরা। পাওয়ার মিনিস্টার কে আছে? পাওয়ার মিনিস্টার হলো জিষ্ণু দেববর্মন। JISHNU, পাওয়ার মিনিস্টার। হোয়াইট কালার দিয়ে লিখবো, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট। ফাইন্যান্স মিনিস্টার কে আছে আমাদের? ফাইন্যান্স মিনিস্টার সেম জিষ্ণু দেববর্মন। ঠিক আছে, চলো নেক্সট। রেভিনিউ মিনিস্টার কে আছে? রেভিনিউ মিনিস্টার কে আছে? NC দেববর্মন। NC দেববর্মন হলো আমাদের রেভিনিউ মিনিস্টার। হোয়াইট কালার ইউজ করছি, দেখে নাও। নেক্সট আমাদের এডুকেশন মিনিস্টার কে আছে? এডুকেশন অ্যান্ড ল মিনিস্টার। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মিনিস্টার কিন্তু আমাদের কোয়েশ্চেনে এভরি কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমাদের আসে। ঠিক আছে, তো আমাদের এডুকেশন ল মিনিস্টার কে আছে? রতনলাল নাথ। ঠিক আছে, এবার নেক্সট দেখো। নেক্সট আমরা চাচ্ছি এবার এগ্রিকালচার মিনিস্টার। এগ্রিকালচার মিনিস্টার কে আছে? প্রাণজিৎ সিংহ রয়। প্রাণজিৎ সিংহ রয়। ট্রান্সপোর্ট মিনিস্টার? ট্রান্সপোর্ট মিনিস্টার সেম প্রাণজিৎ সিংহ রয়। ট্যুরিজম মিনিস্টার সেম প্রাণজিৎ সিংহ রয়। লিখে নাও। যাচ্ছি নেক্সট যাচ্ছি। আচ্ছা নেক্সট দেখো, স্পোর্টস মিনিস্টার কে আছে ত্রিপুরার? স্পোর্টস মিনিস্টার কে আছে? মনোজ কান্তি দেব। মনোজ কান্তি দেব। তারপর দেখো ফরেস্ট মিনিস্টার কে আছে? মেবার কুমার জমাতিয়া। ঠিক আছে, এটা আছে মেবার কুমার জমাতিয়া।
নেক্সট দেখো, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন মিনিস্টার কে আছে? শান্তনা চাকমা। এই হচ্ছে আমাদের কিছু মিনিস্টার, ইম্পর্টেন্ট মিনিস্টার যেগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো এই মিনিস্টারগুলো আমাদের কিন্তু পরীক্ষাতে জেনে রাখতে লাগবে যে কবে কি আছে না না আছে। ঠিক আছে, এবার নেক্সট হলো আমরা ইন্ডিয়ার কিছু জিনিস সম্বন্ধে আমরা আলোচনা করি। আমরা যেমন এখানে এখন জানলাম ত্রিপুরার স্টেট ট্রি কি আছে, ত্রিপুরার মিনিস্টার্স কে আছে, এবং ত্রিপুরার গভর্নর কে আছে। ইম্পর্টেন্ট কিছু আমাদের ত্রিপুরার সম্বন্ধে কিছু স্ট্র্যাটেজিকে অল্প কিছু জেনে নিলাম, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট যেমন দেখো আমাদের বর্তমান ভারতের প্রেসিডেন্ট কে আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী রামনাথ কোবিন্দ। ঠিক আছে, এখন ইন্ডিয়ার চিফ জাস্টিস কে আছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছে? শরদ অরবিন্দ বোবদে। সিজে হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হলো শরদ অরবিন্দ বোবদে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিয়ে লিখুন, কেন এটা কি দেখা যাচ্ছে না? চলো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করা যাবে? হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটু ওয়েট করো, আমি পরে দিচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবার নাও, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক করে দিলাম। চলে এসছে। ঠিক আছে, চলো টোটাল এখন আমাদের ইন্ডিয়াতে স্টেট কটা আছে? হাউ মেনি স্টেট আছে আমাদের? 28। আর ইউনিয়ন টেরিটরিজ কটা আছে এখন আমাদের? 8টা। ঠিক আছে, টোটাল স্টেট আছে আমাদের 28 এবং ইউনিয়ন টেরিটরিজ আছে আমাদের 8টা। আমাদের ইন্ডিয়ার মোটো কি? সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে আমাদের মোটো। আর আমাদের অ্যানথাম জনগণমন। আচ্ছা, আমাদের ভাইস প্রেসিডেন্ট কে আছে? আচ্ছা, আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে আছে? ভেঙ্কাইয়া নাইডু। VENKAIAH, ভেঙ্কাইয়া নাইডু হলো আমাদের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তো ভেঙ্কাইয়া নাইডু হলো আমাদের ভাইস প্রেসিডেন্ট।
আর প্রেসিডেন্ট তো আমরা জানলাম রামনাথ কোবিন্দ। স্পিকার অফ লোকসভা, আমাদের লোকসভা স্পিকার কে আছে? ওম বিড়লা। ওম বিড়লা হলো আমাদের লোকসভা স্পিকার। এটা থেকে কি লেখাগুলো কি বোল্ড করা যায়? তো লোকসভার স্পিকার হলো ওম বিড়লা, হলো লোকসভা স্পিকার। চলো ঠিক আছে, এখন তাহলে আমরা পাওয়ার পয়েন্টটাতে চলে যাই, যেখানে আমাদের কোয়েশ্চেনগুলো আছে। তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো একটু ভালো করে ইম্পর্টেন্টলি তোমরা এই কোশ্চেনগুলো দেখবে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সিলেক্ট করা আছে। তোমরা এগুলো দিয়ে তোমরা দেখবে, এখানে 20 কোশ্চেন্স আমি তৈরি করেছি। এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন সময় টিপিএসসিতে এসছে, আদার্স বিভিন্ন এসএসসি বা ন্যাশনাল লেভেলে কোনো না কোনো এক্সামসে এসছে, এবং এইগুলো কোশ্চেনগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেইগুলোভাবে এই কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে only for all of you candidates, those who are willingly appear to any competitive exams। ঠিক আছে, তো আমি আবার বলছি সেই যে আমাদের এই কোচিংটা, আমাদের যে অনলাইনে যে ক্লাসগুলো চলছে সেইগুলো টোটালি ফ্রি অফ কস্ট ক্লাস, ফ্রি টু এয়ার চ্যানেল। anyone from anywhere around the globe can get all the details and get all the classes right from our Art of Winning YouTube page। তো চলো জেনারেল স্টাডিজে আজকে আমরা তাহলে ফার্স্ট ক্লাসটা আমরা স্টার্ট করি। তোমরা দেখবে লাস্টে তোমরা কে কত মার্কস তোমরা পেয়েছো, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, এন্টিমোলজি ইজ দ্য সায়েন্স দ্যাট স্টাডিজ কি, এন্টিমোলজিটা কিসের সাথে যুক্ত আছে? এই বিহেভিয়ার অফ হিউম্যান বিংস, ইনসেক্টস, দ্য অরিজিন অ্যান্ড হিস্টোরি অফ টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক টার্মস, নাকি দ্য ফরমেশন অফ রক্স। এন্টিমোলজি কি আছে? Entomology is a science that studies what? Insects। ঠিক আছে, তো এন্টিমোলজিস্টটা কি করে? এন্টিমোলজিস্টের কাজ হলো গিয়ে ওদের অনেক ধরনের কাজ থাকে, যারা এন্টিমোলজিস্ট, যারা ইনসেক্টস নিয়ে ওরা যারা রিসার্চ করে, ওদের কাজ হলো ওরা ইনসেক্টসদের লাইফ সাইকেলসগুলো দেখে, ডিস্ট্রিবিউশন, বিহেভিয়ার, ইকোলজি এবং ওদের যে ডাইনামিক এবং ওদের যে ক্লাসিফিকেশন, এন্টিমোলজিস্টরা এইগুলো করে। আমরা দেখব যে রাতের বেলায় আমাদের দেখবে বা আলোর সামনে অনেক ধরনের ইনসেক্টস আসে বা ইনসেক্টস ঘুরে। এই ইনসেক্টসটা হলো মোর দেন মিলিয়ন ডিফারেন্ট স্পেসিস অফ ইনসেক্টস আমাদের এখানে আছে, এবং ইনসেক্টসটাই হলো সবচেয়ে অ্যাবান্ডেন্ট গ্রুপ অফ অ্যানিমেলস। আমাদের সেটা জানতে লাগবে যে আমাদের এই জানতে লাগবে যে অ্যাবান্ডেন্ট গ্রুপস অফ একটু হোল্ড করো, এটা একটু হোল্ড করো, আমি দেখছি একটু। টেকনিক্যাল একটা ইস্যুস, এটা কি মাউসটা দিলে দেখা যায়? মাউসটা দিয়ে ঠিক আছে, চলো ঠিক আছে। হ্যাঁ, এখন কি আছে, এন্টিমোলজিস্টের কাজ হলো কি, ইনসেক্টসগুলোকে ক্লাসিফিকেশন করা, ইনসেক্টগুলোকে বিহেভিয়ার দেখা, ওদের লাইফ সাইকেলস গিয়ে রিসার্চ করা, এই সবগুলো কাজ এন্টিমোলজিস্টরা করে থাকে। এবং আমরা যে দেখেছি যে মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রুপ অফ অ্যানিমাল হলো ইনসেক্ট। ঠিক আছে, তো
তো ইনসেক্টস হলো মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রুপ অফ অ্যানিমাল, যেটা মানে যারা প্রচুর পরিমাণে আমাদের মধ্যে পৃথিবীর ভিতরে আছে। ঠিক আছে, যেটা বললাম মোর দ্যান 1 মিলিয়ন ডিফারেন্ট স্পেসিস এখন পর্যন্ত ডিসকভার করা হয়েছে এবং রিসার্চ চলছে। আরও কত রকমের ইনসেক্টস আমরা পাবো বা জানবো। তো ইনসেক্টস নিয়ে যারা আলোচনা করে বা ইনসেক্টস নিয়ে যারা পড়াশোনা করে, যে রিসার্চ করে, ওদের কাজ হলো ওদেরকে বলো এন্টিমোলজিস্ট। এবং তাই এটা আনসার হলো বি, এন্টিমোলজি ইজ দ্য সায়েন্স দ্যাট স্টাডিজ ইনসেক্টস। নেক্সট দেখো কি আছে, ফর হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিনস ইজ নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড। নোবেল প্রাইজ যে আমরা দেখি, নোবেল প্রাইজ কিসের ক্ষেত্রে দেওয়া হয়? ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিওলজি অর মেডিসিন, লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স, নাকি ডি অল অফ দ্য অ্যাবাভ? তোমরা একটু তাড়াতাড়ি একটু আনসারটা বলো। রাইট, অল অফ দ্য অ্যাবাভ। এখন আমাদের জানতে লাগবে নোবেল প্রাইজ কবে থেকে দেওয়া হয়। সিন্স তোমরা এগুলোর ডিটেলসগুলো লিখে রাখবে কিন্তু 1901 সন থেকে নোবেল প্রাইজ দেওয়া হয় এবং 1968-এ ইকোনমিক সায়েন্স অ্যাড হয়েছে। ঠিক আছে, 1901 সন থেকে নোবেল প্রাইজ দেওয়া হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি, মেডিসিন, লিটারেরি অ্যান্ড পিস, এবং 1968-এ ইকোনমিক্সটা অ্যাড হয়। তো এখন থেকে আমরা নোবেল প্রাইজ ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি, মেডিসিন, লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স, এই সবগুলো এরিয়া নিয়ে সবগুলো ডিপার্টমেন্টে আমাদের নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড করা হয়। তো এখন কি আমরা জানি যে নোবেল প্রাইজ আমাদের অনেক ইন্ডিয়ানরা নোবেল প্রাইজ পেয়েছে। সেরকম আমাদের জানতে লাগবে যে কোন কোন ইন্ডিয়ানসরা নোবেল প্রাইজ এখন অবধি টিল টুডে পেয়েছে। এবং আমি যেটা বলে রাখছি যে ইট ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন অবধি আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দেবো, লিখে দেবো, তোমরা এগুলো লিখে নাও যে ইম্পর্টেন্টগুলো, যে এখন অবধি কে এবং কারা ইন্ডিয়ানরা নোবেল প্রাইজ পেয়েছে। 1913 কে পেয়েছে? আর.এন. টেগোর, রবীন্দ্রনাথ টেগোর। তারপরে 1930 সি.ভি. রমন। তারপরে 1968 হরগোবিন্দ খুরানা। তারপর 1979 মাদার টেরেসা। তারপর কবে পেয়েছে? 1983 এস চন্দ্রশেখর। এস চন্দ্রশেখর 1983। তারপরে 1998 অমর্ত্য সেন। তারপর 2009 ভি রামাকৃষ্ণন। তারপর 2014 কৈলাস সত্যারথী। and then 2019 কে পেয়েছে? অভিজিৎ ব্যানার্জি। ঠিক আছে, তো যেটা আমরা ডিসকাশন করলাম যে নোবেল প্রাইজ 1901 সন থেকে দেওয়া হচ্ছে
1901 সাল থেকে দেওয়া হচ্ছে ফিল্ড অফ ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি, মেডিসিন, লিটারেচার অ্যান্ড পিস, এবং 1968 থেকে দেওয়া হয় ইকোনমিক সায়েন্সটা 1968-এ অ্যাড হয়েছে। এবং তারপর থেকে আমরা আমাদের জানতে লাগবে যে আমাদের ইন্ডিয়ানসরা কোন কোন ইয়ারে এবং কে কে এখন অবধি নোবেল প্রাইজ পেয়েছে। হ্যাঁ, তো 1913-এ প্রথম পেয়েছে 1913-এ প্রথম পেয়েছে আর.এন. টেগোর, ঠিক আছে। তারপরে 1930-তে পেয়েছে সি.ভি. রমন, 1968 হরগোবিন্দ খুরানা, 1979 মাদার টেরেসা, 1983 এস চন্দ্রশেখর, 1998 অমর্ত্য সেন, 2009-এ পেয়েছে ভি রামকৃষ্ণন, 2014-এ পেয়েছে কৈলাস সত্যারথী, অ্যান্ড 2019-এ পেয়েছে অভিজিৎ ব্যানার্জি, ঠিক আছে। তো তো এখানে আমাদের দেওয়া হয়েছে যে পুরো লিস্টে এখন অবধি কোন কোন ইন্ডিয়ানসরা পেয়েছে। এই লিস্টটা কিন্তু আমাদের অবশ্যই লিখে রাখতে হবে বা জানতে লাগবে, কারণ অনেক সময় কোয়েশ্চেন আসে যে মাদার টেরেসা কোন সনে নোবেল প্রাইজ পেয়েছে, 1979। এখন যেমন রিসেন্ট যেমন অভিজিৎ ব্যানার্জি, হ্যাঁ, অভিজিৎ ব্যানার্জি কবে ওকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, 2019। তার আগে গেছিলেন কৈলাস সত্যারথী, 2014-এ পেয়েছে। তো এই সবগুলো কিন্তু আমাদের জানতে লাগবে। চলো নেক্সট কোশ্চেন যাই। গলফ কোঅপারেশন কাউন্সিল ওয়াজ অরিজিনালি ফর্মড বাই কোনটা? বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবিয়া অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস, বি সেকেন্ড ওয়ার্ল্ড নেশনস, সি থার্ড ওয়ার্ল্ড নেশনস, নাকি ডি ফোর্থ ওয়ার্ল্ড নেশনস? কারা কারা গলফ কোঅপারেশন কাউন্সিলতে আছে? এ লিখছো, দেখি আরো কিছু লোক কমেন্ট করো। দিস আর অল ভেরি মাচ ভেরি ইম্পর্টেন্ট জেনারেল অ্যাওয়ারনেস কোয়েশ্চেন। এগুলো তোমাদের জানতে লাগবে, এবং তার সাথে যে রিলেটেড যে স্টেটমেন্টগুলো যে ব্রিফলি, সেটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি বা দিয়ে দেব। তো গলফ কোঅপারেশন কাউন্সিল অরিজিনাল ফর্ম বাই, কারেক্ট, এ বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবিয়া অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস। এই সবগুলো মিডল ইস্ট কান্ট্রিজ, এবং এই সবগুলো নিয়ে গলফ কোঅপারেশন কাউন্সিল তৈরি হয়েছে। এখন জানতে লাগবে এটা সম্বন্ধে কিছু ইনফরমেশন। তো কি হয়েছে, গলফ কোঅপারেশন কাউন্সিল কবে ক্রিয়েট হয়েছে? এটা হয়েছে মে 25, 1981, ঠিক আছে। তো মে 25, 1981-এ গলফ কোঅপারেশন কাউন্সিল তৈরি হয়েছে। তো গলফ কোঅপারেশন কাউন্সিলটা কি? সেই গলফ কোঅপারেশন কাউন্সিল হলো এটা একটা রিজিয়নাল ইন্টার গভর্নমেন্টাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল একটা গ্রুপ অফ নেশনস, ঠিক আছে। ওরা এই গলফ কোঅপারেশন কাউন্সিল ওদের নিজেদের মধ্যে ওদের বিজনেস রিলেটেড, ওদের পলিসি রিলেটেড, ওদের মধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয় এবং ওদের নিজেদের মধ্যে বিজনেস করে থাকে, ঠিক আছে। তো এই হলো গিয়ে গলফ কোঅপারেশন কাউন্সিল। সেটা গলফ কোঅপারেশন কাউন্সিল ক্রিয়েটেড হয়েছিল মে 25, 1981-এ, ঠিক আছে। তো এই গলফ কোঅপারেশন কাউন্সিলের হেডকোয়ার্টার কোথায় আছে? দেখো এইগুলো কিন্তু আমাদের জানতে লাগবে, হেডকোয়ার্টার কোনগুলো। এটা আছে রিয়াদ, সৌদি আরবিয়া। রিয়াদ সৌদি আরবিয়াতে গলফ কোঅপারেশন কাউন্সিলের হেডকোয়ার্টার আছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি কেউ জানো? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো আরবিক। মেম্বার স্টেট কটা আছে? এই যে আমরা এর মধ্যে যে অপশনটা আছে মেম্বার স্টেট, 6 মেম্বার স্টেটস, দোজ আর বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবিয়া অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস। তো আমরা কি জানলাম গলফ কোঅপারেশন কাউন্সিল? গলফ কোঅপারেশন কাউন্সিলটা কি? গলফ কোঅপারেশন কাউন্সিল হলো একটা রিজিয়নাল ইন্টার গভর্নমেন্টাল পলিটিক্যাল কাউন্সিল। এটা একটা গ্রুপ অফ নেশন, মিডল ইস্টের কান্ট্রিগুলো 6 কান্ট্রিজ মেইনলি, যেমন বাহরিন, কুয়েত,
ওমান, কাতার, সৌদি আরবিয়া অ্যান্ড ইউএই, এই 6টা দেশ মিলে গলফ কোঅপারেশন কাউন্সিল ক্রিয়েটেড অ্যান্ড ইট হ্যাজ বিন ক্রিয়েটেড অন মে 25, 1981। হেডকোয়ার্টার রিয়াদ, সৌদি আরবিয়া, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো আরবিক। তো গলফ কোঅপারেশন কাউন্সিল হলো এই একটা ডিটেলস, এবং ওরা নিজেদের মধ্যে অনেক রকমের বিজনেস এবং বিভিন্ন রকমের চুক্তি করে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। নেক্সট, গুয়াহাটি হাইকোর্ট ইজ দ্য জুডিকেচার অফ কোনগুলো? আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, নাকি অল অফ দ্য অ্যাবভ? গুয়াহাটি হাইকোর্ট। এখন কত নম্বর কোয়েশ্চেন? এখন দেখো, এখন 4 নম্বর কোয়েশ্চেন চলছে। তুমি বেশি লেট হওনি, কিন্তু লেট হবে না, তোমরা আমাদের যে টাইমটা থাকবে ওই টাইমলি তোমরা একটু লাইভ ক্লাসটা অন করো। কারণ দেখো, এক্সামের যেহেতু কাছাকাছি চলে এসছে, এবং নট অনলি ফর দ্য এক্সাম, তোমাদের অলওয়েজ এই টাইমটা মেনটেন করা লাগবে। কারণ আমি অনলাইন বা লাইভ ক্লাসে আমি অনেক কিছু জিনিস ডিসকাশন করব, নট অনলি কোয়েশ্চেনের সাথে স্ট্যাটিক জিকেটাও আমরা আলোচনা করব, এবং ওই কোয়েশ্চেন রিলেটেড কি কি ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়া দরকার সেটাও আলোচনা করব। তো তোমরা একটু টাইমটা মেনটেন করবে। টাইমটা মেনটেন করলে আমরা সুন্দরভাবে আমাদের জিনিসটা এবং সিলেবাসটা কমপ্লিট করতে পারবো উইদিন ডিউ টাইম। তো তোমাদের কাছে এটাই একটা রিকোয়েস্ট, যেহেতু এটা আমি আগে বললাম ফ্রি টু এয়ার চ্যানেল এবং ফ্রি টু ক্লাস, তো তোমরা একটু জাস্ট তোমাদের কাজ হলে তোমরা টাইমলি মেনটেন করবে। ইটস এ কাইন্ড অফ রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ বি অন টাইম অ্যান্ড রেগুলারলি তোমরা আসবে এবং আমাদের ক্লাসে অ্যাটেন্ড করবে। চলো, তো নেক্সট কি, গুয়াহাটি হাইকোর্টটা কি ছিল? জুডিকেচার অফ আসাম, নাগাল্যান্ড না অরুণাচল প্রদেশ? এটা হলো ডি, রাইট, অল অফ দ্য অ্যাবভ। তো গুয়াহাটি হাইকোর্টটা কবে এস্টাবলিশ হয়েছে? established on 5 April 1948। ঠিক আছে, গুয়াহাটি হাইকোর্টটা এস্টাবলিশ 5 এপ্রিল 1948। আগে আমাদের ত্রিপুরাও ছিল গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে, এখানে একটা গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ ছিল। এখন আমাদের ত্রিপুরা হাইকোর্ট হয়ে গেছে 2013-তে, তারপর থেকে ত্রিপুরা হাইকোর্টের গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে নাই। এখন থেকে ত্রিপুরা হাইকোর্টের সেপারেট ওরা ডিলিংস করে। তো গুয়াহাটি হাইকোর্ট এখন কি করে? গুয়াহাটি হাইকোর্ট আসাম, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশে নিয়ে কাজ করে। তো এস্টাবলিশড হয়েছে গুয়াহাটি হাইকোর্ট কবে? 5 এপ্রিল 1948। আর এখন কারেন্ট গুয়াহাটির হাইকোর্টের চিফ জাস্টিস কে? কারেন্ট সিজে অফ গুয়াহাটি হাইকোর্ট সুধাংশু ধুলিয়া, SUDHANSHUDHULIA। সুধাংশু ধুলিয়া হলো কারেন্ট চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্ট। ঠিক আছে, আপনি গলফ কাউন্সিলটা একটু বলতে পারতেন? হ্যাঁ, অবশ্যই বলবো, গলফ কাউন্সিল বলবো। আমি সবগুলো কোয়েশ্চেনই, আমি যখন কোয়েশ্চেন রিলেটেড যে ইনফরমেশন দেওয়া দরকার, যেটা দরকার, আমি সবগুলো দেবো। এখন যখন গলফ কাউন্সিল রিলেটেড কোনো কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন দেবো, তখন আমি ওইটা রিলেটেডও আলোচনা করব। এরকম কোনো না যে আমি আলোচনা করবো না, অফকোর্স আলোচনা করবো, কেন আলোচনা করবো, কিন্তু বেসড আপন দ্য কোয়েশ্চেন। আমাদের তো একটা বেসিক টাইম থাকে, ওই টাইমটার মধ্যে আমাদের ক্লাস কমপ্লিট করতে হবে, এবং আমাদের স্টুডেন্টদেরকেও ইনফরমেশন দিতে লাগবে ওই কোয়েশ্চেন রিলেটেড। তো এটার মধ্যে এই কোয়েশ্চেন রিলেটেড যে ইনফরমেশন দেওয়া দরকার এবং স্ট্যাটিক জিকেটা দেওয়া দরকার, সেটা আমরা দিয়ে দেবো। তোমরা জাস্ট একটু খাতা কলম সামনে রাখবে এবং এগুলো লিখে রাখবে, কারণ এইগুলো স্ট্যাটিক জিকেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কোয়েশ্চেন রিলেটেড যা ইনফরমেশন দেওয়া দরকার আমি সেইগুলো দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, তো গুয়াহাটি হাইকোর্ট এস্টাবলিশড অন 5 এপ্রিল 1948। কারেন্ট চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্ট হলো সুধাংশু ধুলিয়া। চলো, ভয়েস কি আসছে না সবাই? একটু বলো তো সবাই, ভয়েস পাচ্ছ কিনা? ইয়েস বা নো বলে লিখো ভয়েস। কাইন্ডলি একটু কমেন্ট করো সবাই। ঠিক আছে, ভয়েস ক্লিয়ার আছে।
চলো নেক্সট। চলো, গুরু গোবিন্দ সিং ওয়াজ, কে ছিলেন গুরু গোবিন্দ সিং? কে ছিলেন? দ্য 10th Guru of the Sikhs, founder of Khalsa, the inner council of the Sikhs in 1699, author of Dasham Granth, নাকি all of the above? গুরু গোবিন্দ সিং কে ছিলেন? 10th Guru of the Sikhs নাকি founder of Khalsa, the inner council of the Sikhs in 1699, author of Dasham Granth, নাকি all of the above? গুরু গোবিন্দ সিং, আমরা নিশ্চয়ই নাম শুনেছি গুরু গোবিন্দ সিং এর। বি বলছে অনেকে, কমেন্ট করো কমেন্ট করো, আরো কে কে আছে কমেন্ট করো। দেখি কজন আনসারটা ঠিক বলতে পারছো। ডি, গুরু গোবিন্দ সিং ওয়াজ the 10th Guru of the Sikhs, founder of Khalsa, the inner council of the Sikhs in 1699, author of Dasham Granth। তো এখন আমরা জানতে লাগবে গুরু গোবিন্দ সিংটা, গুরু গোবিন্দ সিং কে ছিলেন, ঠিক আছে? গুরু গোবিন্দ সিং born 22 December 1666, died 7 October 1708, ঠিক আছে? তো গুরু গোবিন্দ সিং, ওনার জন্ম হয়েছিল 22 ডিসেম্বর 1666 এ, and he died on 7 October 1708। তো কি হয়েছিল, গুরু গোবিন্দ সিং ফাদার কে ছিলেন? Father, the name of his father was Guru Tegh Bahadur, ঠিক আছে? তো যখন গুরু গোবিন্দ সিং এর বাবা মানে গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেব এক্সিকিউট করে, যখন উনাকে ঔরঙ্গজেব মেরে ফেলেন, তখন গুরু গোবিন্দ সিং বয়স ছিল অনলি 9 ইয়ার্স অফ এজ, এবং ওই সময় ওকে শিখদের লিডার করা হয়, এবং তখন থেকে উনি তখন 10th গুরু বা শিখদের লাস্ট গুরু 10th গুরু হয়, ঠিক আছে? তো গুরু গোবিন্দ সিং এর বাবার নাম হলো গুরু তেগ বাহাদুর, এবং গুরু তেগ বাহাদুরের মৃত্যুর পর গুরু গোবিন্দ সিং 9 বছর বয়সে শিখ কমিউনিটির লিডার হিসেবে ওকে সিলেক্টেড করা হয়, এবং হি হ্যাজ বিকাম 10th and ফাইনাল শিখ গুরু, ঠিক আছে? গুরু গোবিন্দ সিং কি করেছিল? হি ফাউন্ডেড খালসা, দ্য ইনার কাউন্সিল অফ সিক্স ইন 1699। তো আমাদের যে বি নাম্বারটা লেখা আছে, ফাউন্ডার অফ খালসা, দ্য ইনার কাউন্সিল অফ সিক্স ইন 1699 হি ফাউন্ডেড, and he is the Dasham Granth, or he said to be the author of Dasham Granth। দশম গ্রন্থ একটা বুক তিনি লিখেছেন, author of দশম গ্রন্থ, ঠিক আছে? তো গুরু গোবিন্দ সিং জন্ম 22 ডিসেম্বর 1666 and died 7 October 1708। He was the 10th Guru of the Sikhs। He was the author of Dasham Granth and founder of Khalsa, the inner council of the Sikhs in 1699, ঠিক আছে? নেক্সট, who was the first Indian chief of army staff of the Indian Army? ইন্ডিয়ান আর্মিতে ফার্স্ট ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ কে ছিলেন? এ জেনারেল কে এম কারিয়াপ্পা, বি ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি, সি জেনারেল মহারাজা রাজেন্দ্র সিং জি, নাকি ডি নান অফ দ্য অ্যাবভ? কে ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ? কে ছিলেন?
কে ছিলেন? এখন লাইভে কজন আছে দেখা যাবে? এটা আনসার হলো কে? রাইট, টপ চ্যাট, যে জেনারেল কে এম কারিয়াপ্পা। ঠিক আছে, তো কে এম ভিউয়ার্স, কে এম কারিয়াপ্পা হলো ফার্স্ট ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ। ঠিক আছে, বর্ন 1899, ডাইড 1993। ঠিক আছে, সো কে এম কারিয়াপ্পা হি ওয়াজ দ্য ফার্স্ট চিফ অফ আর্মি স্টাফ। উনি কী করেছিলেন? হি লেড দ্য ফ্রন্ট ডিউরিং দ্য ইন্ডো পাকিস্তান ওয়ার অফ 1947। ইন্ডো পাকিস্তানের যে ওয়ার হয়েছিল 1947 সনে, ওই 1947 সনে উনি ফ্রন্টলি লিড করেছিলেন জেনারেল কে এম কারিয়াপ্পা। তো হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ হু লেড দ্য ইন্ডিয়ান ফ্রন্ট ডিউরিং দ্য ইন্ডিয়া পাকিস্তান ওয়ার অফ 1947। ঠিক আছে, তো তার সাথে আমরা জানতে লাগবে এখন আমাদের প্রেজেন্ট চিফ অফ আর্মি স্টাফ কে আছে? প্রেজেন্ট চিফ অফ আর্মি স্টাফ কে আছে? মনোজ মুকুন্দ নারাবানে। ঠিক আছে, এখন প্রেজেন্ট চিফ অফ আর্মি স্টাফ কে আছে? মনোজ মুকুন্দ নারাবানে। ঠিক আছে, তো এটা হলো হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ। কে ছিলেন? জেনারেল কে এম কারিয়াপ্পা। কে এম কারিয়াপ্পা, হি ওয়াজ বর্ন অন 1899 and died 1993, and he led the Indian front during the 1947 India-Pakistan war of 1947। আর এখন প্রেজেন্ট চিফ অফ আর্মি স্টাফ কে আছে? মনোজ মুকুন্দ নারাবানে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট, ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ ক্রিকেট, ফুটবল, হকি না ভলিবল? ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ কির সাথে এসে দেখো আমাদের কিন্তু কিছু স্পোর্টস অ্যান্ড ট্রফিস অ্যান্ড কাপস সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন কিন্তু আমাদের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু অলওয়েজ কিন্তু আমাদের স্পোর্টস রিলেটেড, অ্যাওয়ার্ড রিলেটেড আমাদের কোয়েশ্চেন কিন্তু মাস্ট থাকবে, তো সেটা কিন্তু আমাদের জানতে লাগবে। তো ডুরান্ড কাপ কির সাথে যুক্ত আছে? হকি কে রিলেটেড? রাহুল দেবনাথ হকি, একটু ভালো করে একটু দেখো। পূজা সাহু হকি কি হবে? অয়ন সাহা লিখেছে ফুটবল। দেখো তোমরা একটু আনসারটা কি হতে পারে। ফুটবল লিখেছে রাহুল দেবনাথ। ঠিক আছে, ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফুটবল। ঠিক আছে, তো ডুরান্ড কাপ কবে স্টার্ট হয়েছিল? ডুরান্ড কাপ 1888-এ সিমলাতে। ঠিক আছে, ডুরান্ড কাপ ফার্স্ট হয়েছিল 1868 সনে সিমলাতে। ঠিক আছে, দিস ইজ দ্য, মনে রাখবে, দিস ইজ দ্য ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট ইন এশিয়া। ওল্ডেস্ট ফুটবল tournament of Asia and third oldest in the world। ঠিক আছে,
তো ডুরান্ড কাপটা হলো গিয়ে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট অফ এশিয়া অ্যান্ড থার্ড ওল্ডেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই টুর্নামেন্টটা কে করেছিল? টুর্নামেন্ট নেমড আফটার ইটস ফাউন্ডার স্যার মর্টিমার ডুরান্ড, who was the foreign secretary in charge of India. Foreign Secretary of India from 1884 to 1894। ঠিক আছে, তো ডুরান্ড কাপটা কি? ডুরান্ড কাপটা এসিয়েট হলো ফুটবলের সাথে, এবং ডুরান্ড কাপ প্রথম হয়েছিল 1888 সিমলাতে, অ্যান্ড ডুরান্ড কাপ ইজ দ্য ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট অফ এশিয়া অ্যান্ড থার্ড ওল্ডেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ডুরান্ড কাপ কার নামে হয়েছিল? ডুরান্ড কাপ, দ্য নেম ডুরান্ড কাপ ইজ গিভেন on the name of Sir Mortimer Durand, who was the Foreign Secretary of India from 1884 to 1894। স্যার মর্টিমার ডুরান্ড ছিলেন ফরেন সেক্রেটারি 1884 থেকে 1894 পর্যন্ত, এবং উনি ওনার নামে ডুরান্ড কাপটা করা হয় 1888 থেকে। ডুরান্ড কাপ সিমলাতে স্টার্ট হয়, এবং দিস ইজ দ্য ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট অ্যান্ড অফ এশিয়া অ্যান্ড থার্ড ওল্ডেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। হেডকোয়ার্টার্স অফ ইউএনও আর সিচুয়েটেড এট নিউ ইয়র্ক ইউএসএ, হাগু নেদারল্যান্ডস, জেনেভা নাকি প্যারিস? ইউএনওটা কোথায় আছে? ইউএনও মিন্স ইউনাইটেড নেশনস। কোথায় আছে হেডকোয়ার্টার? কোথায় আছে? কেউ আনসার করো। ইয়েস কারেক্ট, এটা হলো হেডকোয়ার্টার্স অফ ইউএন সিচুয়েটেড এট নিউ ইয়র্ক ইউএসএ। ঠিক আছে, ইউনাইটেড নেশনসটা কি? ইউনাইটেড নেশনস, it is an intergovernmental organization that aims to maintain international peace and security। ঠিক আছে, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ডেভেলপ ফ্রেন্ডলি রিলেশন এমং দ্য নেশনস। এটা হলো ইউনাইটেড নেশনসের কাজ। ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক ইউএসএ, এবং ইউনাইটেড নেশনসের কাজ হলো টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ডেভেলপ ফ্রেন্ডলি রিলেশন বিটুইন দ্য কান্ট্রিজ। ঠিক আছে, তো মেম্বারশিপ এখন অব্দি ইউনাইটেড নেশন কটা আছে? 193। টোটাল মেম্বার্স হলো 193 and 2 অবজারভার স্টেটস। ঠিক আছে, তো হেডকোয়ার্টার্স অফ ইউএনও হলো নিউ ইয়র্ক ইউএসএ, এবং ইউনাইটেড নেশনসের কাজ হলো aims to maintain international peace and security and develop friendly relation between the nations. We United Nations the member, current member 193 and 2 observer states. চলো নেক্সট। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইজ এট কোথায়? দার্জিলিং, দেহরাদুন, মারমাগাঁও নাকি দিসপুর? হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় আছে? দার্জিলিং আছে, দেহরাদুনে আছে, মারমাগাঁও আছে, আর নাকি দিসপুরে আছে? কোথায় আছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট? ফার্স্ট আনসার করো। হিমালয়া মাউন্টেনিং ইনস্টিটিউট এটা আছে দার্জিলিং। ঠিক আছে, দার্জিলিং কোথায় আছে? দার্জিলিং হলো ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তো হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটটা আছে দার্জিলিংয়ে। তো এটা কবে হয়েছিল? এস্টাবলিশড অন, লিখে রাখো, established on
4 নভেম্বর 1954। ঠিক আছে, তো এটাকে ফাউন্ড করেছিলেন কে? তৎকালীন পিএম জওহরলাল নেহেরু অ্যান্ড তেনজিং নরগে। ঠিক আছে, তো হিমালয়তে প্রথম উঠেছিল কে? তেনজিং নরগে অ্যান্ড এডমুন্ড হিলারি। ঠিক আছে, তেনজিং নরগে অ্যান্ড এডমুন্ড হিলারি ওরা ওরা হিমালয়তে প্রথম চলেছিল, এবং তারপর থেকে এই মাউন্টেনিংটা একটা অর্গানাইজ স্পোর্টস হিসাবে ইন্ডিয়াতে নতুন করে চলে আসে। ঠিক আছে, এবং ওই মাউন্টেনিংয়ে যাতে একটা ভালো স্পোর্টস হিসাবে মানুষ দেখতে পারে, এবং এটা যাতে মানুষ ভালোভাবে মানে এটা কীভাবে মাউন্টেনিংয়ের কীভাবে প্রসেস এবং সব কিছু নিয়ে যাতে একটা ইনস্টিটিউট খোলা যায়, তার জন্য প্রথম এই একটা মাউন্টেনিং ইনস্টিটিউট, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিংয়ে এটা ফাউন্ড করা হয়। ঠিক আছে, এই তেনজিং নরগে এবং এডমুন্ড হিলারির প্রথম যিনি যারা মাউন্ট এভারেস্টে চলেছিলেন, এবং ওদের এই চড়া দেখেই এটা মানুষদের মধ্যে ইন্টারেস্ট এবং কিন ইন্টারেস্ট মানুষের মধ্যে জেগেছিল, এবং যার ফলে মাউন্টেনিং যাতে ইন্ডিয়াতে একটা অর্গানাইজ পোস্ট হিসেবে করা হয়, সেই তার জন্য এই হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট এটা ফাউন্ড করা হয়। এবার ফাউন্ড করেছিলেন তৎকালীন পিএম জওহরলাল নেহরু, এবং তার সাথে ছিলেন তেনজিং নরগে। তো তেনজিং নরগে ছিলেন নেপালের, এবং ওনার সাথে যে ছিলেন এডমুন্ড হিলারি, হি ওয়াজ ফ্রম নিউজিল্যান্ড। তো তেনজিং নরগে এবং এডমুন্ড হিলারি ওরা প্রথম মাউন্ট এভারেস্ট চলেছিলেন। তাহলে আমি বুঝলাম হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট কোথায় আছে? দার্জিলিং আছে। নেক্সট, ফা হিয়েন ওয়াজ, কে ছিলেন ফা হিয়েন? দ্য ফার্স্ট বুদ্ধিস্ট পিলগ্রিম অফ চাইনা টু ভিজিট ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, দ্য ডিসকভারার অফ পুয়ের্তো রিকো অ্যান্ড জামাইকা, দ্য ফার্স্ট বুদ্ধিস্ট পিলগ্রিম টু ভিজিট চাইনা, নাকি নান অফ দ্য অ্যাবভ? ফা হিয়েন কে ছিলেন? ফা হিয়েন কে ছিলেন? ফা হিয়েন ছিলেন এ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট পিলগ্রিম অফ চাইনা টু ভিজিট ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তো ফা হিয়েন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় প্রথম ইন্ডিয়াতে এসেছিলেন, এবং হি ইজ অলসো রিনাউন্ড ফর হিজ পিলগ্রিমেজ টু লুম্বিনী, দ্য বার্থ প্লেস অফ গৌতম বুদ্ধ। বার্থ প্লেস অফ গৌতম বুদ্ধ লুম্বিনী, নেপাল, ওটার মধ্যে উনি পিলগ্রিম করতে গিয়েছিলেন ফা হিয়েন, এবং হি ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট পিলগ্রিম অফ চাইনা টু ভিজিট ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। চলো নেক্সট। ক্লাসটা সবার ঠিকঠাক লাগছে তো? ভালো লাগছে তো? কেউ একটু রেসপন্স করো, তোমরা কিছু জিনিস জানতে পারছো তো নতুন কিছু থেকে? একটু রেসপন্স করো, ক্লাসটা ঠিকঠাক লাগছে কি না? এরকম ক্লাস তোমাদের আরো লাগবে তো নাকি? এরকম ক্লাস যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা জানাও। ইয়েস, ঠিক আছে। ইন্ডিয়া হ্যাজ লার্জেস্ট ডিপোজিট অফ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। কি আছে? রাজীব কি আছে? মাইকা। ঠিক আছে। কোদরমা ডিস্ট্রিক্ট ইন ঝাড়খণ্ড স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট ডিপোজিট অফ মাইকা। তো লিখে রাখো কোথায় পাওয়া যায়। KODARMA, কোদরমা ডিস্ট্রিক্ট in Jharkhand state in India as the largest deposit of mica। ঠিক আছে, তো ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট ডিপোজিট অফ মাইকা। কোথায় বেশি পাওয়া যায়? কোদরমা ডিস্ট্রিক্ট ইন ঝাড়খণ্ড স্টেট। ঝাড়খণ্ডের কোদরমা ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি মাইকা পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট।
ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট ইজ নেমড আফটার, কার নামে ছিল? আর্যভট্ট, ভাস্কর টু, ভাস্কর ওয়ান নাকি অ্যালবার্ট আইনস্টাইন? ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট ইজ নেমড আফটার কার ছিল? ফার্স্ট স্যাটেলাইট ইন্ডিয়া কার নামে ছিল? রাইট, আর্যভট্ট। So Aryabhatta was India's first satellite named after the famous Indian astronomer. It was launched on, কবে লঞ্চ হয়েছিল? 19 এপ্রিল 1975 এ। ঠিক আছে, তো ইট ওয়াজ বিল্ড বাই, কে করেছিল? ইট ওয়াজ বিল্ড বাই ইসরো, মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, তো ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট কার নামে ছিল? আর্যভট্ট। আর্যভট্ট কে ছিলেন? আর্যভট্ট ওয়াজ এ ফেমাস ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমার। আর্যভট্ট, এই আর্যভট্ট ফার্স্ট স্যাটেলাইট লঞ্চড অন 19 এপ্রিল 1975 and it was built by ISRO, Indian Space Research Organization. Next, India participated in Olympics hockey in, কোন সনে ইন্ডিয়া অলিম্পিক্স হকিতে পার্টিসিপেট করেছিল? 1918, 1928, 1938 নাকি 1948? ইন্ডিয়া অলিম্পিক হকিতে পার্টিসিপেট করেছিল কোন সনে? 1918, 1928, 1938 নাকি 1948? কোন সনে করেছিল? 1928। তো ইন্ডিয়া 1928 অলিম্পিক্স হকিতে পার্টিসিপেট করেছিল। ওই অলিম্পিক কোথায় হয়েছিল? আমস্টারডাম। আমস্টারডাম কোথায়? নেদারল্যান্ডসে। আমস্টারডাম নেদারল্যান্ডসে ইন্ডিয়া অলিম্পিক হকিতে প্রথম গিয়েছিল 1928 অ্যান্ড ইন্ডিয়া ওয়ান গোল্ড। ঠিক আছে, ইন্ডিয়া কি মেডেল পায়? গোল্ড। ঠিক আছে, তো ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন অলিম্পিক্স হকি ইন 1928 আমস্টারডাম নেদারল্যান্ডস অ্যান্ড ইন্ডিয়া ওয়ান গোল্ড অন দ্যাট অলিম্পিক। নেক্সট, how many times has Brazil won the World Cup football championship? এখন অবধি ব্রাজিল কতবার ওয়ার্ল্ড কাপ ফুটবল জিতেছে? 4 বার, 3 বার, 5 বার না 2 বার? 4 টাইমস, 3 টাইমস, 5 টাইমস নাকি 2 টাইমস? ব্রাজিল কতবার এখন অবধি ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছে? ব্রাজিল সবচেয়ে বেশি বার জিতেছে এবং জানতে লাগবে যে ব্রাজিল কতবার জিতেছে। ব্রাজিল জিতেছে 5 বার। ঠিক আছে, 5 টাইমস। তো এখন ব্রাজিল কোন ইয়ারে জিতেছে সেটা জানতে লাগবে। প্রথমবার জিতেছে 1958, 1962, 1970, 1994 আর 2002। তো এই 5 বার ব্রাজিল এখন অব্দি ওয়ার্ল্ড কাপ জিতেছে, হাইয়েস্ট বাই এনি কান্ট্রি। ঠিক আছে, তো হাউ মেনি টাইমস ব্রাজিল ওয়ান ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ? 5 বার। কোন কোন ইয়ার? 1958, 1962, 1970, 1994 and 2002. Next question. India's first nuclear blast at Pokhran in Rajasthan took place in, first Indian blast পোখরানে রাজস্থানে কবে হয়েছিল? 1984, 1974, 1964 না 1994? কবে হয়েছিল? অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, একটু ফাস্টলি বলো, আমরা একটু চলছি। 1974। ঠিক আছে, তো এটা কবে হয়েছিল?
18 মে 1974 হয়েছিল পোখরান রাজস্থানে ব্লাস্ট। রিসেন্ট একটা সিনেমা হয়েছে 2 বছর আগে, পরমাণু। এই সিনেমাটার মধ্যে জন এব্রাহিম করেছে এবং এই সিনেমার মধ্যে এই পোখরান ব্লাস্টটা কবে কিভাবে দেখানো হয়েছে, কীভাবে করে দেখানো হয়েছে। ঠিক আছে, তো 18 মে 1974 হয়েছিল প্রথম ইন্ডিয়ার পোখরানে, রাজস্থানে। তো এটার একটা নাম ছিল, কোড নাম ছিল কি, স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, স্মাইলিং বুদ্ধ হয়েছিল, স্মাইলিং বুদ্ধ ছিল এই যে নিউক্লিয়ার বম টেস্টার নাম, এবং এটা হয়েছিল 18 মে 1974 পোখরান রাজস্থান। ক্লাস শুরু হয়েছিল আজকে 4টের সময়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন যাই। ইন হুইচ ইয়ার ডিড স্যার এডমন্ড হিলারি রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট? এডমন্ড হিলারি কবে মাউন্ট এভারেস্ট গিয়েছিল? 1952, 1953, 1954 না 1955? আমরা তো একটু আলোচনা করলাম 1953। এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে। কে ছিলেন? এডমন্ড হিলারি ছিলেন, আর তার সাথে ছিলেন টেনজিং নরগে। ফার্স্ট পারসন who reached summit of Mount Everest. Edmund Hillary is from New Zealand আর Tenzing Norgay is from Nepal। ঠিক আছে, তো তারা ওরা মে 29, 1953-তে মাউন্ট এভারেস্টে উঠেছিল এবং ওরাই ফার্স্ট যে এই সামিটটা রিচ করেছিল। নেক্সট, হিউম্যান রাইটস ডে ইজ অন। আমরা কবে হিউম্যান রাইটস ডে পালন করে থাকি? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টিপিএসসি ক্ষেত্রে অনেক বছর হয়ে গেছে, অনেক বাড়ি এসেছে। হিউম্যান রাইটস ডে কবে পালন করে থাকি আমরা? হিউম্যান রাইটস ডে পালন করে থাকি 10 ডিসেম্বর। এভরি ইয়ার আমরা 10 ডিসেম্বর পালন করে থাকি হিউম্যান রাইটস ডে, বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্ব মানবাধিকার দিবস আমরা পালন করে থাকি হিউম্যান রাইটস ডে এভরি ইয়ার 10 ডিসেম্বর। নেক্সট, মিসেস মেধা পাটকার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য, কিসের সাথে? মেধা পাটকার কিসের সাথে যুক্ত আছে? টেহরি প্রজেক্ট, এনরন প্রজেক্ট, সর্দার সরোবর প্রজেক্ট নাকি ডাব হোল প্রজেক্ট? মেধা পাটকার, শি ইজ এ ওয়েল নোন সোশ্যালিস্ট। আমরা সবাই ওনার নাম জানি, উনি দেশের জন্য অনেক মুভমেন্টে জড়িত ছিলেন। মেধা পাটকারের একটা বড় একটা মুভমেন্ট হলো কি, সর্দার সরোবর প্রজেক্ট। ঠিক আছে, মেধা পাটকার সর্দার সরোবর প্রজেক্ট সাথে জড়িত ছিল। সর্দার প্রজেক্ট মিনস সরোবর ড্যাম, যেটা গুজরাটে তৈরি করা হয়েছিল নর্মদা নদীর উপর, এবং এই ড্যামটা তৈরি করার পর ওই দিক থেকে মানুষের অনেক রকমের সমস্যা হয়েছিল, এবং ওই ড্যামটার কারণে অনেক সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ইস্যুস হয়েছিল, এবং এটা একটা প্ল্যানিংটা ছিল, একটা আনডেমোক্রেটিক প্ল্যান ছিল, এবং তার কারণে ওখানকার লোক এবং ওখানকার এনভায়রনমেন্টের এই প্রজেক্টটা অনেক ক্ষতি হচ্ছিল, এবং তার কারণেই এই সর্দার সরোবর প্রজেক্ট মিসেস মেধা পাটকার লিড করেন, এবং এই একটা ইট ইজ ওয়ান অফ হার মেগা সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন। তো মেধা পাটকার অ্যাসোসিয়েটেড উইথ কি সাথে? সর্দার সরোবর প্রজেক্ট। নেক্সট, Kathakali, Mohiniyattam and Ottam Thullal are the famous dances of dance from আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমাদের কোন স্টেটের কি ডান্স আছে আমরা সেটা জানবো, এবং স্টেপ বাই স্টেপ আমরা সেটাও ক্লাস কোয়েশ্চেন থাকবে। তো Kathakali, Mohiniyattam and Ottam Thullal are the famous dances of কিসের? কেরালা। মনে রাখবে, কেরালাতে এই ডান্সগুলো খুবই ইম্পর্টেন্ট। কথাকলি, মোহিনীঅট্টম, স্পেশালি কথাকলি, মোহিনীঅট্টম কেরালাতে সাথে যুক্ত, এবং এই ডান্সগুলো ফেমাস ডান্স হলো কেরালার। লাস্ট, ল্যান্স আর্মস্ট্রং, এ স্পোর্টস পারসন অফ ইন্টারন্যাশনাল রেপিউট, বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? ল্যান্স আর্মস্ট্রং, আমরা নাম শুনেছি ল্যান্স আর্মস্ট্রং, খুবই ফেমাস সাইক্লিস্ট। ঠিক আছে, উনি কি সাথে যুক্ত আছে?
উনি কোথাকার? ইউএসএ। ঠিক আছে, ল্যান্স আর্মস্ট্রং এখন অবধি 7বার টোর ডে ফ্রান্স জিতেছে। টোর ডে ফ্রান্স, টোর ডে ফ্রান্সটা কি? টোর ডে ফ্রান্স হলো, এটা ফ্রান্সে একটা মাল্টিপল স্টেজ বাইসাইকেল রেস হয়। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এবং বাইসাইকেল রেস টোর ডে ফ্রান্স প্রত্যেক বছর হয় 23 দিন। এটা একটা বড়, এটা অলমোস্ট 23 ডেজ লংস এই সাইকেলিংটা হয়। এবং ল্যান্স আর্মস্ট্রং হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল, এখন অবধি 7বার টোর ডে ফ্রান্স জিতেছে। তো ল্যান্স আর্মস্ট্রং কোনখানে? ল্যান্স আর্মস্ট্রং হলো ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, তো আজকে অবধি এই ক্লাসগুলি আছে। তো আশা করি তোমাদের সবাই ক্লাসটা ভালোই লেগেছে, এবং তোমরা যদি এরকম আরও কিছু ক্লাস চাও তোমরা অবশ্যই আমাকে জানাবে আমাদের ইউটিউব চ্যানেলে। এবং তোমাদের এরকম ক্লাসটা কেমন লাগলো একটু কাইন্ডলি তোমরা একটু কমেন্টে করে বলে একটু জানাও। এরকম আরও ক্লাস তোমরা পাবে। ক্লাসটা কেমন লেগেছে এরকম, এবং এরকম ক্লাস তোমাদের আরও লাগবে কিনা সেটা তোমরা একটু কাইন্ডলি জানাও। ইন ব্রিফ ডিটেলস সহ আরও ক্লাস তোমাদের জন্য তাহলে তৈরি করবো, এবং আমাদের চ্যানেলে ফ্রিতে আমরা পোস্ট করবো এবং দেবো। তোমরা ফ্রিতে আসবে, দেখবে, লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল। এবং অবশ্যই এই যেই ডিটেলসগুলো আমরা দিচ্ছি বা দেখাচ্ছি তোমাদেরকে দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই এগুলো পড়বে। এটা একদম ফ্রি চ্যানেল, এবং এটার জন্য কোনো টাকা পয়সা দিতে লাগবে না তোমাদের। ইটস এ কাইন্ড অফ সোশ্যাল সার্ভিস যেটা আমরা আর্ট অফ উইনিং থেকে করে আসছি। কোনো পয়সা লাগবে না, তোমরা শুধু পড়াশোনা রিলেটেড এসোসিয়েটেড থাকবে এবং এগুলো জানবে, দেখবে, এবং এনি কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। আমাদের নেক্সট ক্লাস আবার কবে হবে? কালকে আমাদের একটা নেক্সট ক্লাস হবে, কিন্তু টাইমিংসটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।